আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও দাদা, প্রেম করবেন রাস্তার সাইডে করুন না। এভাবে রাস্তার মাঝখানে কেউ প্রেম করে? গাড়ি উড়িয়ে দিবে তো। ড্রাইভারের কথায় মজা করে বেশ হাসলেন আয়াস। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠলেন, আরে দাদা, সিরিয়াস কেস, একবারে জটিল ঝগড়া লেগেছে, বুঝতেই তো পারছেন। আয়াসের কথায় আমি ওনার হাত ঝটকা মেরে দূরে সরিয়ে দিলাম। উনি তবুও আমার কাছে এসে আমার বাহু ছড়িয়ে ধরে আমার পাশে দাঁড়ালেন। এবার রীতিমতো রাগে কাঁপতে শুরু করলাম আমি। এই লোকটা চুইংগামের থেকে কম কিছু নয়, ছাড়াতেই চাই না। ফোনের দিকে তাকালাম, 11:23 বাজে। আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, ভিডিওটা দেখাতে হবে। আয়াস তখনও মজার মোটে। উনি নিজের হাসিটা আরেকটু প্রসারিত করে বললেন, তো কেমন লাগছে দাদা বলুন তো? বিয়ে করলে মানাবে তো? ঝাক্কাস লাগছে, একেবারে হিরো আর হিরোইন। তৎক্ষণাৎ আয়েশের মুখের হাসি বিলীন হয়ে গেল। নিজের মাথা না বোধক নাড়িয়ে আমাকে ছেড়ে আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে নিজের আঙ্গুল নাড়াতে থাকলেন উনি। খানিকটা হেলে আপত্তিকর কণ্ঠে জানালেন, না, ভিলেন অ্যান্ড হিরোইন, অ্যাকচুয়ালি হিরো জিনিসটা আমার সাথে মানায় না। হিরো তো সবাই হয়, ভিলেন তো সবাই হতে পারে না। আর ভিলেন তো হিরোইনকে পায় না। তবে আমার স্টোরিটা একেবারে ভিন্ন, যেখানে হিরোইনের সাথে হিরো নয়, ভিলেন থাকবে। নিজের কলার ঠিক করতে করতে বলল। ওনার এসব কথায় বিরক্তির শ্বাস ফেললাম আমি। চোখ মুখ ভেঙিয়ে আশেপাশে তাকালাম। এই সময় প্রায় সব মানুষই ব্যস্ত হয়ে পড়ে, সুতরাং খালি গাড়ি পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। আমি খালি গাড়ির চিহ্ন না পেয়ে ওই ড্রাইভারকেই কিছুটা শক্ত গলায় বললাম, ভাইয়া, আপনি কি যাবেন, নাকি এখানেই এই লোকটার সাথে আজেবাজে কথায় ব্যস্ত থাকবেন? হ্যাঁ যাবো তো, বসুন গাড়িতে। কোথায় যাবেন ম্যাডাম বলুন? তাড়াহুড়ো করে বললেন। আয়াসের দিকে বাঁকা চোখে তাকালাম। এই মুহূর্তে আমার উদ্দেশ্য পুলিশের কাছে যাওয়া, তবে সেটা আয়াসের সামনে বলা যাবে না। তাই আমি গিয়ে অটোতে বসে পড়লাম। নিজের ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললাম, সেটা আমি আপনাকে যেতে বলে দেব, এখন চলুন। ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই আয়াস অটো ধরে নিচু হতেই সরে বসলাম আমি। হাত নাড়িয়ে বিদায় জানিয়ে বললেন, বাই বাই নিশা পাখি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কথাটা বলেই সোজা হয়ে দাঁড়াতেই আমি রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠলাম, কি হলো ভাইয়া, যাবেন না? চলুন। ড্রাইভার থতমত খেয়ে গাড়ি স্টার্ট দিল। সাথে সাথে স্বস্তি বোধ করলাম আমি। যতক্ষণ আয়াস নামক ব্যক্তিটির সামনে থাকি ততক্ষণ মানুষ বলে নিজেকে মনে হয় না আমার। গুমোট পরিস্থিতি লাগে। উফ, বাঁচা গেল। নিজের গাড়ির সামনে পায়চারি করছে আয়াস। কপালে তার চিন্তার ভাঁজ স্পষ্ট। কিছু একটা ভাবাচ্ছে তাকে। মনে একটা প্রশ্ন বারবার ঘুরঘুর করছে। আসলে আনিশা এখানে কেন এসেছিল? কি এমন কাজ এখানে তার? নাকি নতুন ষড়যন্ত্রে মেতেছে আনিশা সহ তার পরিবার? আজকে একজনের সাথে দেখা করার জন্য হন্তদন্ত হয়ে এই মেন্টাল হসপিটালে ছুটে এসেছিল আয়াস। কারোর থেকে 16 বছর আগের সেই ভয়ানক ঘটনা জানার ছিল তার, কিন্তু এখানে এসে তেমন কোনো লাভ হয়নি। সেই একজনের থেকে জানতে পারেনি সে কিছুই জানতে পারেনি। শুধু এটা জানতে পেরেছে কিছু তো হয়েছিল সেদিন। সেই সব কিছুর জন্য মূলে ছিল রাইজাদা পরিবার। হসপিটাল থেকে বের হওয়ার পরপরই আনিশাকে সন্দেহ হয় তার, তাই দৌড়ে আসে আনিশার কাছে। কৌশলে আনিশার কাছ থেকে এখানে আসার কারণটা জানতে চেয়েও পারেনি আয়াস। এই সব কিছু বড়ই ভাবাচ্ছে তাকে। পুলিশ স্টেশনে এসে কোনো নিয়মকানুন না মেনে অফিসে ঢুকে পড়লাম। আমাকে দেখে কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন পুলিশ অফিসার। পেছনে পেছনে একজন লেডি পুলিশ অফিসার ঢুকে পড়লেন। হন্তদন্ত হয়ে আমাকে প্রশ্ন করলেন, আরে আপনি ভিতরে ঢুকছেন কেন? বাইরে যান, আপনাকে সময় অনুযায়ী ডাকা হবে। আমি কিছুটা চিন্তিত হয়ে উত্তর দিলাম, সরি, আমার কাছে সময় নেই, তাই আমি ঢুকে পড়েছি। লেডি পুলিশ অফিসারটি কিছু বলতে গিয়েও থেমে গেলেন মেইন পুলিশ অফিসারের ইশারায়। লেডি পুলিশ অফিসারটি চলে গেলেন বাইরে। আমি তাড়াহুড়ো করে আমার ব্যাগ থেকে ফোন বের করলাম। তখনই পুলিশ অফিসার টেবিল হাত দিয়ে নম্রভাবে প্রশ্ন করে উঠলেন, কোনো প্রবলেম হয়েছে ম্যাডাম? আচ্ছা, আগে বলুন, চা না কফি নেবেন?
আমি ফোনের ভিডিও ক্লিপটা বের করে অফিসারের সামনে রাখলাম। তারপরে উত্তেজিত হয়ে বলে উঠলাম, দেখুন অফিসার, আমার কাছে সময় নেই এসব নেওয়ার। প্লিজ আপনি আমার কথা শুনুন। অফিসার আমার কথায় কিছুটা মনোযোগী হয়ে সোজা হয়ে বসলেন। আমি ওনাকে সিরিয়াস হয়ে প্রশ্ন করলাম, আয়াস চৌধুরীকে চেনেন? সঙ্গে সঙ্গে অফিসারের মুখের রং পাল্টে গেল। আমি আবারও তাকে প্রশ্ন করলাম, আয়াস চৌধুরীকে চেনেন? উনি কিছুটা হাসার ভান করে বলে উঠলেন, হ্যাঁ অবশ্যই, ওনাকে না চেনার কে আছে? উনি তো ডিস্কের বড় বিজনেসম্যান, তাই না? আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, উনি এইসব ড্রিঙ্কের ব্যবসার লাইসেন্স নিয়ে করেন। আমি আগের মতোই কঠিন গলায় বললাম, কথাটা সেটা নয়, কথাটা অন্য। আয়াস চৌধুরী যে একজন গ্যাংস্টার সেটা কি জানেন? এবং সেই সাথে বড় ক্রিমিনাল। আমার কথাই যেন কিছুটা থতমত খেয়ে গেলেন অফিসার। আশেপাশে তাকিয়ে পেছনে এক দারোগার দিকে তাকিয়ে গলায় খাকারি দিয়ে বললেন, এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি যা বলছি ঠিকই বলছি, যথেষ্ট আমার কাছে। এই ভিডিওটা দেখুন। অফিসার আমার কথায় ভয়ে ভয়ে ভিডিও দেখতে শুরু করলেন। ভিডিও শেষ হতেই ফোন কেড়ে নিয়ে উঠলাম। দেখুন অফিসার, আমি মানছি ওই লোকটার ড্রিঙ্কসের ব্যবসার লাইসেন্স আছে, কিন্তু এসবের তো লাইসেন্স নেই, তাই না? থাকলে নিশ্চয়ই এভাবে লুকিয়ে চুরিয়ে রিভলভার হাতে নিতেন না। শুধু তাই নয়, উনি আমার চোখের সামনে খুন করেছেন। প্রমাণ থাকলে দেখাতাম। এখানেও নয় অফিসার, ওই লোকটা একটা অসভ্য নোংরা লোক। উনি মেয়েদের উত্তপ্ত করেন, আমাকে উত্তপ্ত করেছেন। আমি ওনার নামে কেস করতে চাই, খুনের মামলা করতে চাই। আমার কথা ধীরে ধীরে এক নাগারে ঘামছেন অফিসার, সেটা বেশ বুঝতে পারছি। আমার কথা শেষ হতেই উনি আলুথালু হয়ে বলে উঠলেন, বলছিলাম কি ম্যাডাম, এসব তো আজকাল হতেই থাকে, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? মানে বুঝতেই তো পারছেন, পাওয়ারফুল লোক। পাওয়ারফুল লোক সব জায়গায় ছাড়া পেয়ে যাবে এটা তো হতে পারে না অফিসার। আপনি কিন্তু আপনার দায়িত্ব পিছুপা হচ্ছেন। আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে ক্রিমিনালকে ধরা, রাইট? আপনি যদি আজ আমার সাথে না তালে তাল না মেলান, আমি কিন্তু ওপর মহলে যেতে বাধ্য হব। আমার কথায় আরও ভয় পেয়ে গেলেন অফিসার। মিনমিনে আওয়াজে বললেন, ম্যাডাম, আগে আয়াস চৌধুরীর এফআইআর করতে হবে। হ্যাঁ তো করব, বলুন আমাকে কি কি করতে হবে, সব করব। পুলিশ অফিসার আমার দিকে একটা ডায়েরি এগিয়ে দিল। আমি কলম নিয়ে বসে পড়লাম। অবশেষে আয়েশের বাড়ি এসে পৌঁছলাম আমি সহ পুলিশ অফিসার এবং আরও কয়েকজন পুলিশ। আয়েশের বাড়ি চিনতে বেশি বেগ পেতে হয়নি, ওনার বাড়ি প্রায় সবাই চেনে। আমি গটগট করে ভেতরে ঢুকে পড়লাম, সেই সাথে ভীরু পায়ে ঢুকলেন সবাই। বাড়ির সদর দরজায় ঢুকতে না ঢুকতেই একটা বিশ্রী মদের গন্ধ নাকে এসে ঠেকল। চোখ মুখ ঝাঁঝিয়ে সামনে তাকালাম। আয়াসকে দেখে গা পিত্তি চলে উঠল আমার। সোফায় গা এলিয়ে দিয়ে সুন্দর মতো মদ গিলে যাচ্ছেন। গ্লাসে চুমুক দিয়ে টেবিলে রাখতেই আমাদের দিকে চোখ পড়ল ওনার। মুখে মদ নিয়ে মুখ ফুলিয়ে বসে আছেন উনি। গলা দিয়ে মদ নামিয়ে ভ্রু কুঁচকে তাকালাম। হেলে তুলে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলেন। আমাকে দেখে হাসিটা প্রসারিত হলো ওনার। আরে নিশা পাখি, হাউ সুইট। বিয়ের আগে হাজির। ভেবেছিলাম বিয়ের পরে এই বিশাল প্রাসাদে নিয়ে আসবো তোমায়, কিন্তু তুমি তো দেখি ভেরি ফাস্ট। তার আগেই আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, একা আসিনি আমি, আমার সঙ্গে পুলিশ এসেছে। উনি ঠোঁট উল্টিয়ে হেলে আশেপাশে তাকালেন পুলিশদের দিকে। একে একে ইশারা করে বলে উঠলেন, ও আচ্ছা, একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো নাকি? বাই দ্য ওয়ে, তোমার ফ্যামিলির সবাই কি পুলিশ নাকি? কি সাংঘাতিক। ওনারা আপনাকে অ্যারেস্ট করতে এসেছেন মিস্টার আয়াস চৌধুরী। আয়াস খানিকটা অবাক চোখে সবার দিকে তাকালো। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন উনি। অতপর হেসে দিয়ে বলে উঠলেন, অ্যারেস্ট? আর আমাকে কিন্তু কিসের দায়? কি করেছি আমি? আমার দোষটা কি? পুলিশ অফিসারদের চুপ থাকতে দেখে নিজেই বলে উঠলাম, আপনি একজন গ্যাংস্টার। শুধু তাই নয়, আপনি সেদিন সবার চোখের আড়ালে পার্টির ডিস্কে গ্যারেজের দিকে একজন লোকের থেকে রিভলভার নিয়েছেন, যেটা বেআইনি। সে কারণেই আমি পুলিশে কমপ্লেইন করেছি। ওহো, তাহলে তুমি কালকে আমাদের কথা শুনছিলে? আমি শক্ত গলায় বলে উঠলাম, শুধু শুনেছি সেটাই নয়, তার সাথে ভিডিও করে রেখেছি আপনার কুকীর্তি সবার সামনে আনার জন্য। আমার কথায় কিছুটা ভাবুক হয়ে পড়লেন আয়াস। আমি অফিসারদের দিকে তাকিয়ে বললাম, অ্যারেস্ট হিম। অফিসার আমার কথাতেও নড়লেন না,
ঠায় দাঁড়িয়ে থাকলেন। আমি বিরক্তির দৃষ্টিতে তাদের দিকে তাকালাম। কিছু একটা বলার আগেই আয়াস এগিয়ে এসে নিজের দুহাত বাড়িয়ে দিয়ে বলে উঠলেন, কি হলো, কথা কানে যায় না আপনাদের? অ্যারেস্ট মি? আয়াসের কথায় খানিকটা বিষম খেলাম বটে। কখনো শুনিনি অপরাধী নিচে থেকে ধরা দেয়। আজ পর্যন্ত যত অপরাধী ধরা পড়েছে সবাই শুধু নিজেকে ছাড়ানোর টালবাহানা খুঁজেছে, কিন্তু এই লোকটা পুরোটাই উল্টো আচরণ করছেন। উনি কি সত্যিই ধরা দিতে চাইছেন নিজে থেকে, নাকি এটা ওনার কোনো নতুন ফন্দি? আমাদের স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস উত্তপ্ত গলায় বলে উঠলেন, কি হলো, সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো অ্যারেস্ট করতে বললাম। হাজার হলেও আমার নিশা পাখি আমার বিরুদ্ধে প্রমাণ দিয়েছে। কত সাহস তার! এমনি এমনি তো তোমাকে আমি বাঘিনী বলে ডাকি না, নিশা পাখি। ওয়েট এ মিনিট, এটাই কি আমার সর্বনাশ ছিল, নিশা পাখি? আমার দিকে হেলে বলল, ঠিকই ধরেছেন, এটাই আপনার সর্বনাশ। আমার হাতের প্রমাণ আজকে আপনাকে ধ্বংসের দিকে ঠেলবে। আমার কথায় হা হা করে হেসে দিলেন আয়াস। আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম। উনি পুলিশ অফিসারের কাছে এগিয়ে গিয়ে বলে উঠলেন, এটাই যদি তোমার করা আমার জন্য সর্বনাশ হয়ে থাকে, তাহলে তো বলতে হয় তুমি আমার কিছুই করতে পারলে না, আমার কিঞ্চিত ক্ষতিও করতে পারলে না তুমি। যাই হোক, অনেক কথাবার্তা হলো, এখন কাজের পালা। অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। অফিসার কাঁপা কাঁপা হাতে আয়েশের কাছে হাত করা আনতেই আয়েশ ধমক দিয়ে বলে উঠলেন, আরে অফিসার, আপনি না আইনের রক্ষাকারী, আপনার হাতে তো কাঁপবে কেন? হ্যাঁ, দেখি দেখি, সাহসিকতার সাথে হাত করা পরিয়ে দেন তো দেখি। অফিসার এবার খানিকটা সাহস নিয়ে এলেন মনে। শরীর ঝাড়া দিয়ে আয়াসের হাতে হাত করা পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আয়াস হাত উঠিয়ে নিচের দুই হাত দেখতে লাগলো। আমি এই সাইডে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে অবাক করে দিয়ে অফিসার সহ টানতে টানতে আমার সামনে হাজির হলেন আয়াস। দুধাপ পেছনে সরে গেলাম আচমকা। এক নজরে আমার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে উনি যথাসম্ভব ধীরে বললেন, 25 দিন, শুধুমাত্র 25 দিনের দিন তোমার সাথে আমার বিয়ে হতে চলেছে সুইটহার্ট, সো বি রেডি। কথাটা বলে ঘুরে অফিসারের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে উঠলেন, চলুন, নিয়ে চলুন আমাকে। অফিসার মাথা নাড়িয়ে ওনার বাকি সঙ্গী সহ একে একে বেরিয়ে গেলেন। আয়াস তো চলে গেলেন, তবে আমার মনে ঢুকিয়ে দিয়ে গেলেন ভয়। আমি এখনো গেটের পানে তাকিয়ে আছি। আয়াসকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে হয়তো পুলিশ কাস্টাডিতে রাখবে। আমার কাছে যে এভিডেন্স আছে সেসবে নিঃসন্দেহে কোর্টে প্রমাণ হয়ে যাবে যে লোকটা ভয়ানক মাপের অপরাধী। তারপর না হলেও প্রায় 5 থেকে 10 বছরের জেল খাটতে হবে ওনাকে। এরপরেও এতটা জোর গলায় কী করে বলে গেলেন উনি যে আজ থেকে 25 দিন পর ওনার সাথে আমার বিয়ে হবে? হাউ! মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। তাই ভাবনা জিনিসটা মাথা থেকে বের করে দিলাম। হেলে দুলে বাইরে বেরিয়ে এলাম। আমার চোখের সামনে দিয়ে পুলিশ গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি চলে যাওয়ার পর বাতাস আমার চুল উড়িয়ে দিয়ে মুখের সামনে এনে ফেলল। চুলগুলোর ফাঁক দিয়ে দেখতে পেলাম আয়াসের সেই ভয়ানক লাল টকটকে চোখ। সেই চোখে রয়েছে পাগলামো, সেই সাথে ভয়ঙ্কর রাগ। মাথা নাড়িয়ে চোখ বন্ধ করলাম। ভয় পেলে চলবে না। নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম যে ওই লোকটা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে ছুতে পর্যন্ত পারবে না। কথাগুলো ভেবেই চোখ খুললাম। একটা অটো ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অটোতে উঠে পড়লাম। পড়ল স্বস্তির শ্বাস। বাড়িতে ঢুকতে ঢুকতে মনে পড়ল আয়েশের সঙ্গে প্রথম দেখা। সেদিন ছিল পূর্ণিমার রাত। অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। চারিদিকে মানুষ হই হুল্লোড়ে মেতে উঠেছিল। সবার মুখে মুখে ছিল হাসি। বিয়ে বাড়িতে চারিপাশটা আলোতে ঝলমলে করছিল। আমিও সবার কাছের সঙ্গে তালে তাল মেলাচ্ছিলাম। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল, তাও কয়েক মুহূর্তের মাঝে ঘটে গেল সবটা। আয়াস চৌধুরী এন্ট্রি নিল জায়গাটায়, তার সঙ্গে এন্ট্রি নিল আমার জীবনে। আমার চোখের সামনে কোনো রকম কারণ ছাড়াই শুট করে দিল নববধূর বরকে। চারপাশে হাহাকারে ছড়িয়ে পড়ল। সবার অবস্থা যখন বড্ড খারাপ, তখন আয়াসের চোখ পড়ল আমার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার আশেপাশে ঘুরতে থাকলেন উনি। সেদিন ওনাকে খুব করে কথা শুনিয়েছিলাম। অবাক করা বিষয়, উনি আমার সাথে একটা কথাও বলেননি।
বিমোহিত তাকিয়েছিলেন। মুখ থেকে একটা শব্দই বেরিয়েছিলাম ওনার, সেটা হলো মায়াবিনী। সেদিন ভয়ে ভয়ে চলে এসেছিলাম। ওই ঘটনার পর বেশ কয়েকটা দিন ট্রমার মাঝে ছিলাম। জীবনে প্রথম চোখের সামনে কাউকে নির্মমভাবে মারতে দেখলাম। কথাগুলো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠত। বাবা আর ভাইয়ার মন্তব্য ছিল আমি ভুল দেখেছি, ওটা আয়াস চৌধুরী ছিলই না, অন্য কেউ ছিল। কিন্তু আমি জানি আয়াস চৌধুরীই ছিল। হঠাৎ কেউ আমার নাম ধরে চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে হকচকিয়ে নিজের ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এলাম। সামনে থাকা মানুষটাকে দেখে চোখটা চকচক করে উঠল আনন্দে এবং এক্সাইটমেন্টে। আমার বিষাদ মুখে ফুটে উঠল রাজ্যের হাসি। হাত মিলিয়ে দৌড়ে যেতে যেতে বলে উঠলাম, ঋদ্ধি আপু। কথাটা বলেই আপুকে চেপে জড়িয়ে ধরলাম। সেই সাথে আপু আমার ভার সইতে না পেরে পিছিয়ে গেল। অতঃপর শব্দ করে হেসে আমাকেও জড়িয়ে ধরল। আমি আনন্দের ছন্দে বলে উঠলাম, ঋদ্ধি আপু, ঋদ্ধি আপু, ঋদ্ধি আপু। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে বাবা, হয়েছে, থাম। আমার এই শুটকি মাছ মার্কা শরীরে আর চাপ দিস না। আমি ঋদ্ধি আপুকে ছেড়ে দাঁড়ালাম। কিছুটা অভিমানী গলায় বললাম, কত বছর পরে তুমি আমার বাড়ি এলে বলো তো? সেই 3 বছর আগে দেখা হয়েছিল। এর মাঝে আমাকে আর মনে পড়েনি, তাই না? বড় বড় হতে সেলফিশ হয়ে গেছো। ঋদ্ধি আপু আমার গাল টেনে বলে উঠল, মোটেও না। আই অ্যাম দ্য গ্রেট মহান রিদিশা রহমান। আমি মহান ছিলাম, মহান আছি এবং থাকবো। আসলে কি বলতো, বিয়ের এত এত প্যারা দেয় না ফ্যামিলি থেকে বিদেশ শেষ হওয়ার পর, তাই না পেরে ভাবলাম এখানে চলে আসি। যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম তোর কাছে। আহা ঋদ্ধি আপু, তোমাকে দেখলে আমার পরাণখানা চূড়ায় যায়। দিন যাচ্ছ এক্সট্রা সুন্দরী হয়ে যাচ্ছ। না জানি কতগুলো প্রপোজাল পেয়ে গেছো। আর হ্যাঁ, আমার গ্রেট শান্তশিষ্ট মিস্টার ভদ্র কোথায়? আসেনি? ঋদ্ধি আপু আমার কথাই হেসে দিল। সে কিছু বলার আগেই পেছন থেকে মিস্টার ভদ্রের আওয়াজ পেয়ে বেশ এক্সাইটমেন্ট নিয়ে তাকালাম। পকেটে হাত দিয়ে বেশ শান্তভাবে নামছেন মিস্টার ভদ্র। আমি কোমরে হাত দিয়ে এগিয়ে যেতেই সে সিঁড়ি দিয়ে নেমে বলে উঠল, আমাকে খোঁজাখুঁজি চলছিল বুঝি? তোমাকে খোঁজার কি আছে বলো তো? আই নো হাউ মাচ মিস ইউ ইয়োর সুইট সিস্টার। তাই তুমি চলে এসেছো। না এলে কলার ধরে টানতে টানতে নিয়ে আসতাম। আমার কথায় শান্ত ভঙ্গিতে নিঃশব্দে হাসল মিস্টার ভদ্র। এই হলো মিস্টার ভদ্র। তার আসল নাম আসিফ রহমান। আমার একমাত্র খালামণির ছেলে এবং মেয়ে ঋদ্ধি আপু। আর মিস্টার ভদ্র, তাহাকে মিস্টার ভদ্র বলার যথেষ্ট কারণ এবং লজিক আমার কাছে উপস্থিত আছে। ছোটবেলা থেকে দেখে আসছি আসিফ ভাইয়াকে। আমার মনে হয় যদি কখনো কোথাও শান্তশিষ্ট ছেলেদের নিয়ে কম্পিটিশন হয়, তাহলে আমি 100% শিওর এই মিস্টার ভদ্রই জিতবে। অলওয়েজ মুখ চোখে একটা শান্ত ভাব লেগেই থাকবে। কখনো জোরে কথা বলতে বা জোরে শব্দ করে হাসতে পর্যন্ত দেখিনি আমি। এইসব গুণ মিলিয়ে মিস্টার ভদ্র। দেরি না করে আসিফ ভাইয়া আর ঋদ্ধি আপু হাত ধরে খুশি খুশি হয়ে বলে উঠলাম, আই এম সো হ্যাপি। এত কিছুর মাঝে তোমরা দুজনে খুশির মেলা হয়ে আসবে বুঝতেই পারিনি। আমার কথায় আপু আর ভাইয়া স্বস্তির হাসি দিল। পর মুহূর্তেই আমার সব আনন্দ বিলীন হয়ে গেল বাবার কথায়। বাবা রেগে মেগে আমার সামনে এসে দাঁড়ালো। পিছু পিছু আমার নিচের ভাইয়া অর্থাৎ রিক ভাইয়ারও আগমন ঘটল। তারও চোখ মুখ বেশ গম্ভীর। আমার সামনে এসে দাঁড়াতেই ভ্রুকুচকে তাকালাম আমি। ওনার দৃষ্টি বলে দিচ্ছে আমি যেন কোনো বড় অপরাধ করে ফেলেছি। এবার বাবা রাগের সাথে বলেই উঠলেন, আনিশা, কেন করেছিস তুই? বল, এসব করার কি কোনো কারণ ছিল? বাবারও কথায় খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বাবা কি বলতে চাইছে কিছুই বুঝতে পারছি না আমি। শান্ত হয়ে বলে উঠলাম, বাবা তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। সত্যি কি বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? আয়াস চৌধুরীর সাথে কি করেছিস তুই? বাবার কথায় আবারও আর এক দফা ভ্যাবাচ্যাকা খেলাম। সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে প্রকট গলায় বললাম, ওই লোকটার সাথে যা হওয়া উচিত ঠিক তাই হয়েছে। যা করেছি বেশ করেছি। আমার কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিল ভাইয়া। আসিফ ভাইয়া আর ঋদ্ধি আপু হাঁ হয়ে দেখছে। আসলে ওরা বুঝতে পারছে না আসল বিষয়টা কি। ভাইয়া ধমক দিয়ে বলে উঠল, তোর কথার মানে কি? চিনিস তুই আয়াস চৌধুরীকে? তোর জন্য আমাদের কি হতে পারে জানিস তুই? শেষমেশ পুলিশের হাতে আয়াস চৌধুরীকে তুলে দিলি।
ভাইয়ার ধমকানি সহ্য হলো না আমার। আমি তেতে বলে উঠলাম, হ্যাঁ দিয়েছি, না দিয়ে কি করতাম? তোমাদের ওই লোকের সত্যিটা প্রতিনিয়ত বলার চেষ্টা করেছি। বোঝার চেষ্টা করেছো কেউ? আমার মধ্য দিয়ে কি মেন্টাল প্রেশার ক্রিয়েট করতো ওই লোকটা জানার চেষ্টা করেছো? করনি। তাই আমি নিজের প্রমাণ জোগাড় করেছি। আমার কথাই বাবা রেগে মেগে কিছু একটা বলতে নিলেও ভাইয়া ইশারায় বাবাকে থামিয়ে দিল। ভাইয়া নিজের রাগকে যথাসম্ভব দমিয়ে বলে উঠল,